হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, তোমাদের প্রত্যেকের জন্য গুড নিউজ। বিকজ তোমরা এই যে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল দেখে অনেকে বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অনেকে বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককে বলতে চাইবো আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা গুড নিউজ। নট অনলি আজকের ভিডিওটা, বিকজ আজকে আমরা একটা সিরিজ চালু করতে যাচ্ছি যারা 2024 সালের টেট পরীক্ষাকে কেন্দ্র করে আবার একটা নতুন করে উদ্যম নিয়ে, নতুন করে একটা ইন্সপিরেশন নিয়ে তোমরা ক্লাসগুলো স্টার্ট করেছো বা পড়াশোনা শুরু করেছো বাড়িতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2023 সালের প্রশ্নের কথা তোমরা সকলেই জানো। তো সেই কথা মাথায় রেখে আমরা 2024 সালের জন্য একেবারে টেট ফাউন্ডেশন ক্লাস 2024 আমরা শুরু করেছি একেবারে নতুন সিলেবাস অনুযায়ী কমন যোগ্য অঙ্কের সঙ্গে। আমরা সম্পূর্ণ ডাউট ক্লিয়ারিং ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ফুললি প্রিপারেশান দেব। বেসিক্যালি বাংলা 23 জেলা থেকে স্টুডেন্টরা যখন আমাদের ক্লাসগুলো দেখে এবং অনেকে আমাকে ফোন করেও জানায় যে স্যার আপনার ক্লাস বা আপনাদের এই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের ক্লাস ঘরে নেট পাই না বলে মাঠের মধ্যে বসে বসে দেখি। তো সেটা সত্যিই কিন্তু একটা মনের জোর বাড়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা 23 জেলার কোনায় কোনায় থাকা ছাত্রদেরকে আমি বলতে চাইবো, আমি তোমাদের জন্য একটা ম্যাথের সিরিজ স্টার্ট করেছি, যেখানে স্যার তোমাদের প্রত্যেকটা বিষয় প্রাইমারি টেটকে কেন্দ্র করে সামনে পুলিশ পরীক্ষা এবং যে আপকামিং এক্সামগুলো আছে সেইগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের এখানে একটা ফুললি সিরিজের মাধ্যমে তোমাদেরকে ক্লাস করানো হবে, যেখানে তোমরা আজকে রয়েছো ফার্স্ট ক্লাসে। ক্লিয়ার? আর আমি প্রথমে একটা কথা বলতে চাই যে যারা আমাদের ক্লাসগুলো দেখছো তাদেরকে বলবো আমাদের এখানে পেইড ক্লাস এবং ফ্রি ক্লাস দুটোই চলে। যারা ফ্রি ক্লাস দেখছো, যাদের পেইড ক্লাস নেওয়ার তেমন সামর্থ্য নেই, তাদের জন্য আমরা ফ্রি ক্লাস করেছি। তোমরা কি করবে, বেসিক্যালি কেউ যদি মনোযোগ দিয়ে খুব মানে একেবারে সুন্দরভাবে সে প্রত্যেকে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে সে যদি আমাদের পেইড ক্লাস এই ফ্রি ক্লাসগুলো করে, তার কিন্তু পেইড ক্লাস করার কোনো প্রয়োজন থাকবে না অন্য কোথাও। ঠিক আছে? এবং যদি তুমি করেও থাকো পেইড ক্লাস আর আমাদের এই ফ্রি ক্লাসটা করে কেউ যদি বলতে পারো যে এটা পেইড ক্লাসের থেকে কোনো অংশে কম, দেন আমি তাকে অন্যভাবে আরও সুন্দর করে গাইডেন্স দেওয়ার বা নিজেদেরকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো সদা সর্বদা। ক্লিয়ার? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার বেস্ট পোটেনশিয়াল, বেস্ট এফোর্টটুকু দিয়ে তোমাদের যাতে এই ক্লাসগুলো তোমরা করতে পারো ফ্রিলি, তোমরা একেবারে যাতে নিজেদের প্রস্তুতি, পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে গড়ে তুলতে পারো, সেই চেষ্টাই সদা সর্বদা করে চলেছি। ওকে, আমাদের স্যার আমাদের মাঝখানে রয়েছেন, তিনি তোমাদের ক্লাসগুলো করাবেন এবং তাই অবশ্যই প্রত্যেককে বলবো বেসিক্যালি কী হয়, কোনো সিরিজ বা কোনো কিছু স্টার্ট করার পর প্রথম 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5টা ক্লাস পর্যন্ত অনেকে ঠিকঠাক করে ভিডিও দেখে, তারপরে কিন্তু খেইটা কোথাও একটা হারিয়ে যায়। সেটা যদি হয় সেক্ষেত্রে বলবে কোনো কাজেই তুমি যদি ঠিকঠাক কনসিস্টেন্সি মেনটেন না করতে পারো, দেন কিন্তু হবে না। আমি বারবারই একটা কথা বলি, একটা নরম জলের ফোঁটা যদি একটা শক্ত পাথরের উপরে পড়ে, কনসিস্টেন্সি মেনটেন করে নরম জলের ফোঁটাটা কতটা নরমই হোক না কেন, সে শক্ত পাথরকে ব্রেক করতে দিতে কিন্তু ক্ষমতা রাখে। তাই অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো ধারাবাহিকতা মেনটেন করে তোমরা ক্লাসগুলো করো। আশা করছি তোমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি মজবুত হবে। তাই প্রত্যেকে একটা লাইক করে দাও ভিডিওটিতে। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমাদের স্যার রয়েছেন, তিনি অফলাইনেও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স টিচার এবং বেশ কয়েকটি এক্সামও ক্র্যাক করেছেন। তো স্যার তোমাদের ক্লাসে আসছেন, তোমরা স্যারের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো, পেন অ্যান্ড পেপার প্রত্যেকে সঙ্গে রাখবে, ডেট দিয়ে আমাদের ক্লাসগুলো করতে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সাকসেস পাওয়ার পর। তোমরা প্রত্যেকে আমাদের এখানে কমেন্ট করে জানাবে যে দাদা এই এক্সামটা আমি ক্র্যাক করেছি। ওকে, তো উইশ ইউ অল দ্য বেস্ট। প্রত্যেকে ক্লাস দেখতে থাকো। ধন্যবাদ। শুরু করো। দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের টেট ফাউন্ডেশন ক্লাস 2024-এ তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তো স্যার আমাকে তোমাদের অঙ্ক করানোর দায়িত্বটা দিয়েছে, তা আমিও চেষ্টা করব যাতে আমার সাহায্যে বা আমার থেকে যতটা সাহায্য পাওয়া সম্ভব আমার এই সাহায্য নিয়ে তোমরাও তোমাদের এই পরীক্ষাটায় তোমরা উত্তীর্ণ হতে পারো। তো আমার দায়িত্ব তোমাদেরকে অঙ্ক করানো। তো আমরা খুব বেশি সময় নষ্ট না করে আমরা অঙ্কতে চলে যাবো, কিন্তু এই যে সিরিজটা তোমরা দেখবে, এই সিরিজটা দেখার জন্য তোমাদের কোন কোন জিনিসগুলো তোমাদের তরফ থেকে আমরা চাই সেটাও কিন্তু আমি সবার প্রথমে তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই। আমি এটা নিজে এমনি বানিয়ে বলবো না, এই কথাগুলো আমি বলছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। কিসের এক্সপিরিয়েন্স? আমি নিজে 4টে পরীক্ষায় পাশ করেছি, কিন্তু আমি জীবনে অজস্র পরীক্ষায় অনুত্তীর্ণ বা অসফল হয়েছি। তার সাথে আমি এরকম
সিমিলার আমার অনেক বন্ধু বান্ধবকেও দেখেছি, তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরির পদে পদস্থ, উচ্চ পদে পদস্থ কর্মচারী আর কি। তো আমি অঙ্ক শুরু করানোর আগে আমার এই ক্লাস দেখে যদি তোমাদের ঠিক করে বা সঠিকভাবে অঙ্ক শিখতে হয়, তাহলে তোমাদের থেকে আমি 3টে জিনিস শুধু চেয়ে নেব। সবার প্রথম, দিনে রোজ 2 ঘন্টা, একদম হোমিওপ্যাথিক ওষুধের মতন দিনে রোজ 2 ঘন্টা অঙ্ক করতেই হবে। সেই 2 ঘন্টার মধ্যে তুমি 50টা অঙ্ক করো, 60টা অঙ্ক করো, 70টা অঙ্ক করো, ইট ডাজেন্ট ম্যাটার। কিন্তু তুমি যতগুলো অঙ্ক করছো সেই অঙ্কগুলো তুমি সঠিকভাবে করছো, সেই অঙ্কগুলোর নিয়ম তুমি ভালো করে শিখতে পারছো কিনা খুব জরুরি। 2 নম্বর, ফর্মুলা বেসড অঙ্ক আমরা করব না। আমরা যতটা সম্ভব অঙ্ক ফর্মুলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। অঙ্কর নির্যাস জেনে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই 4টে জিনিস যত তাড়াতাড়ি করে সম্ভব আমরা অঙ্কগুলো কিন্তু সলভ করার চেষ্টা করব। আর 3 নম্বর হচ্ছে, কোনো শর্টকাট নেব না। শর্টকাট পেতে গেলে, শর্টকাট যদি তোমরা নিতে যাও তাহলে কিন্তু সাকসেস আসবে না। শর্টকাটের জন্য যদি তোমরা শর্টকাট ভাবো যে এই তো এখানে এই 6টা অঙ্ক বা 7টা অঙ্ক দেখে নিলাম, এবার তার মানে আমি অঙ্ক সব শিখে গেছি, বাহ স্যার তো পড়িয়ে দিয়েছি, আমি তার মানে শিখে গেছি। কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস যদি না করো, যত ভালো টিচার, যত জায়গার থেকে, যত ভালো বইয়ের থেকে তোমরা অঙ্ক করো, হবে না। ঠিক আছে, আমি যদি তোমাদের থেকে এই 3টে জিনিস পাই, তাহলে আমরা এইখান থেকে তোমাদেরকে যে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমাদের সাফল্যর জন্য সেটা যথেষ্ট হবে। তাহলে এটা না বলে এইবার আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আচ্ছা, ক্লাস আমরা শুরু করার আগে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা প্রথমে শুরু করবো পার্সেন্টেজ দিয়ে। এবার সবার মনে প্রশ্ন আসতেই পারে, কেন পার্সেন্টেজ? কারণ পার্সেন্টেজটা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার যদি অঙ্কর ভিত তৈরি করতে হয়, পার্সেন্টেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। পার্সেন্টেজ যে জেনে যাবে ভালো করে, পার্সেন্টেজের ব্যাপারে যার আইডিয়া জন্মে যাবে, সে কিন্তু পরবর্তী যেই অঙ্কই হোক, সে পরিমিতি হোক, সময় দূরত্ব হোক, রেশিও প্রপোর্শন হোক, টাইম অ্যান্ড ওয়ার্ক হোক, সব কিছু তার কিন্তু আরামসে নেমে যাবে যদি পার্সেন্টেজের আইডিয়া কারোর সঠিক থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। তো পার্সেন্টেজের জন্য যেই 2টো ফাংশন আমাদের খুব ভালো করে জানা দরকার, প্রথমটা হচ্ছে ইউনিটারি মেথড, যেটাকে আমরা ঐকিক নিয়ম হিসেবে জানি। আর দ্বিতীয় হচ্ছে, আমি তোমাদের থেকে চাইবো যে তোমরা প্র্যাকটিস করবে যত তাড়াতাড়ি যোগ, তোমরা যত তাড়াতাড়ি যোগ, বিয়োগ, তোমরা যত তাড়াতাড়ি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই জিনিসগুলো যত তাড়াতাড়ি নিজেরা শেষ করতে পারবে বা তৈরি করতে পারবে, নিজেদেরকে পাকাপোক্ত করতে পারবে, তত আমাদের সোজা হবে কিন্তু অঙ্ক শিখতে। এর সাথে আরেকটা জিনিস ক্যাপসুল আমি বলে দিচ্ছি, যেটা তোমাদের অঙ্ক শেখার জন্য খুব জরুরি বা অঙ্ক তাড়াতাড়ি করার জন্য, সেটা হচ্ছে নামতা টেবিলস। নামটা যাতে একদম 1 থেকে অন্তত 25 অবধি, 20 থেকে 20-র পরে 21 থেকে 24 অবধি বাদ দেওয়া যায়, 1 থেকে 20 তারপরে 25, এই নামটা যাতে আমাদের সবার একদম ঠোঁটস্থ থাকে। তোমরা যদি এই জিনিসগুলো সঠিক করতে পারো, তাহলে আমরা এখান থেকে যেই অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, আশা করি সেটা তোমাদের চাকরির পরীক্ষা পাশ করার জন্য বা এই পরীক্ষা পাশ করার জন্য যথেষ্ট হবে। ঠিক আছে, আমরা তাহলে পার্সেন্টেজ শুরু করব। পার্সেন্টেজ এই ক্লাসটা আমরা 2টো ভাগে করব। প্রথমটা হবে বেসিক, যেটা আজকের এই ক্লাসটাতে আমরা শিখব। তারপরে হচ্ছে এই পরীক্ষা অনুযায়ী কিছু অ্যাডভান্স ম্যাথ বা কিছু কি বলবো, সেট আপ বলতে পারি, কিছু ফিক্সড সেট আপ। আচ্ছা, এটা আশা করি বোঝা গেছে। এরপরে যদি এই ফিক্সড সেট আপও বুঝতে হয়, এই ফিক্সড সেট আপ মানে আমি যেটা বোঝাতে চাইছি সেটার মানে হচ্ছে যে পার্সেন্টেজ আমরা লজিকটা শিখবো, আর আমাদের কি অঙ্কগুলো দিচ্ছে, অঙ্কগুলোর মানেগুলো আমরা ভালো করে বুঝবো। এই অঙ্কগুলোর মানে ভালো করে বোঝা আর অঙ্কটা আমি কি করে করছি, শুধু প্রসিজারটা, যে কোথায় আমি কোন পার্সেন্টেজের কোন ফাংশন আমি ইউজ করছি, যোগটা কিভাবে করছি, গুণটা কিভাবে করছি, বিয়োগটা কিভাবে করছি,
আমাদের এই ক্লাসের ইউএসপি কিন্তু এই যে আমরা ফর্মুলা ছাড়া কত তাড়াতাড়ি স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে ক্যালকুলেশন করে অঙ্ক করা যায়, আমরা কিন্তু সেটার চেষ্টা করব। তাহলে এবার আমরা আমাদের অঙ্কতে যাচ্ছি। আমরা প্রথম এই অঙ্কটা দিয়ে শুরু করব। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ, এই অঙ্কটা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই। পার্সেন্টেজ এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে প্রতি 100-তে, পার 100 বা প্রতি 100-তে। আশা করি বোঝা গেছে। এই প্রতি 100-তে এই কথাটা আমরা কিন্তু এরপরে প্রত্যেকটা জায়গায় ইউজ করব, প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসটা ইউজ করব। ফর এক্সাম্পল, যদি আমাকে কেউ বলে যে আমি একটা পরীক্ষায় মোট 800 নম্বরের মধ্যে 560 পেয়েছি, এত নম্বর আমি পেয়েছি, আমাকে বললো যে পার্সেন্টেজ কত ক্যালকুলেট করতে। তাহলে পার্সেন্টেজের ধারণাটা আমি কোথা থেকে আনবো? ধারণাটা হচ্ছে, পার্সেন্টেজের ধারণা কি, 800-র মধ্যে যদি আমি 560 পাই তাহলে আমি 100-র মধ্যে কত পাবো, এইটাই হচ্ছে আমার পার্সেন্টেজের মূল ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো তাহলে তোমরা সেকশন ধরে আমাদের কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবে যে এই জায়গাটা যদি একটু ভালো করে বলা যায় তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমাদের সুবিধা হবে। আমরা সেই অনুযায়ী, তোমাদের যা চাহিদা সেই অনুযায়ী আমরা কিন্তু তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করবো। তাহলে আমি এই অঙ্কটায় চলে যাচ্ছি। এই অঙ্কটা আমাকে বলছে যে একটি নির্বাচনী কেন্দ্রে 10% ভোটার ভোটদান থেকে বিরত ছিল। বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 3600 ভোটে পরাস্ত করে। এই অঙ্কগুলো করার জন্য আমরা কোনো ফর্মুলা ইউজ করবো না, আমরা একদম সিম্পল বেসিক ওয়েতে যাব। কিন্তু এই বেসিক ওয়েটা আমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু যত তাড়াতাড়ি করা সম্ভব আমরা সেটার চেষ্টা করবো। যেমন আমরা এখানে কি দেখবো, আমরা তাহলে ধরে নেবো টোটাল ভোটার আছে 100, ধরে নিলাম। তারপরে আমি কি পাবো, বলেছে বিরত ছিলেন ভোটার, তাহলে ইনভ্যালিড ভোটার আছে। ইনভ্যালিড ভোটার কত? ইনভ্যালিড ভোটার হচ্ছে 10%, তাহলে 110% কত আমরা জানি? 10। তাহলে ইনভ্যালিড ভোটার যদি 10 হয় তাহলে ভ্যালিড ভোটার কত হবে? ভ্যালিড ভোটার হয়ে যাবে আমার 90। এইবার আমি তাহলে পরের লাইনটা একবার পড়ে নেব। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 60% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 3600 ভোটে পরাস্ত করে। তাহলে যে উইনিং ক্যান্ডিডেট সে কত পেল? 90-এর 60%। তাহলে 90-এর 60% আমরা কত জানি? 6 নং 54, তাহলে 54। আর লুজিং ক্যান্ডিডেট কত পাবে? 90 থেকে 54 বাদ দিলে 36। দেখো, তাহলে এই অঙ্কটা পড়ে আমি কিচ্ছু ইউজ না করে আমি কিন্তু বেসিক যেই ভ্যালুগুলো আমার দরকার এই অঙ্কটা করার জন্য আমি কিন্তু সেগুলো সব পেয়ে গেলাম। এইগুলো সব পাওয়ার পরে আমাকে কি করতে হবে? এইবার আমাকে খেয়াল করতে হবে এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আমার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ডিফারেন্স। এখানে কিন্তু আমার ইনভ্যালিড ভোটারের সংখ্যাও দেওয়া থাকতে পারত, এখানে আমার ভ্যালিড ভোটারের সংখ্যা দেওয়া থাকতে পারত, এখানে আমার উইনিং ক্যান্ডিডেটের ভোটারের সংখ্যা দেওয়া থাকতে পারত, লুজিং ক্যান্ডিডেটের ভোটের সংখ্যাও দেওয়া থাকতে পারতো। কিন্তু এখানে আবার কী চেয়েছে? এখানে আমার বলে দিয়েছে ভোটের ডিফারেন্স। তাহলে দেখো আমরা খুব সহজেই এখান থেকে কিন্তু ভোটের ডিফারেন্সটা পেয়ে যাবো। কত হবে এই দুজনের ভোটের ডিফারেন্স? 18। খুব ভালো কথা। এইবার আমি ওই যে প্রথমে বললাম না প্রতি 100-তে, আমি প্রথমে ছোট্ট করে বললাম পারসেন্ট, মানে প্রতি 100-তে, পার 100। এইবার তোমরা মজাটা দেখো আমরা কিভাবে এই পার্সেন্ট কথাটা এই পুরোটার মধ্যে ইউজ করছি। তাহলে আমি এখান থেকে পাই যে আমার উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য হচ্ছে 18। তাহলে আমরা লিখতে পারি এটা 18। কতজনের মধ্যে? টোটাল ভোটারের সংখ্যা ছিল 100। তাহলে একে কত হবে? 3600-তে কত পাবো? এই অঙ্কটা আমরা করলাম, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা এরকমভাবে করলে, কিন্তু এরকমভাবে করলে হবে, কিন্তু এতক্ষণ সময় নিলে হবে না। এই যে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে প্র্যাকটিস করতে হবে। দেখো, প্র্যাকটিস করলে এই যে ক্যালকুলেশনটা, টোটাল ভোটার 100, বিরত থাকলো 10 জন, তাহলে 90 জন, এর মধ্যে থেকে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে 60%, তাহলে 54, তাহলে লুজিং ক্যান্ডিডেট পেয়েছে 36, দুজনের মধ্যে 18। তোমরা যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে, দেখো তাহলে এই যে এটা আমি এতটা সময় নিয়ে করেছিলাম, আমার 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেল। 5-6 সেকেন্ডের মধ্যে এটা করলাম, তারপরে আমরা এই ক্যালকুলেশনটা করলাম, 10 সেকেন্ডের মধ্যে একটা অঙ্ক হয়ে গেল পরিষ্কার। তো কথা হচ্ছে অঙ্ক করার জন্য ফর্মুলা লাগে না। কোনো অঙ্ক যদি অনেক বড় হয়ে যায়, অনেক বড় প্রসিজার, ঠিক আছে, সেটা সেই ক্ষেত্রে আমরা 3-4টে ফর্মুলা আমরা ইউজ করে নিলাম, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা যত নিজেদের ক্যালকুলেশনকে প্রখর করতে পারবো, যত নিজেদের ক্যালকুলেশনকে শার্প করতে পারবো, এই অঙ্কগুলো করার
ধরন বা এই অঙ্কগুলো করা কিন্তু ততটা সোজা হয়ে যাবে। আর আমাদের এই লেভেলে যে অঙ্ক আসে, এই অঙ্কগুলোর জন্য এই ধরনের অঙ্কগুলো যত তাড়াতাড়ি সম্ভব কোনো ফর্মুলা ছাড়া যদি তোমরা করতে পারো, তোমরা কিন্তু ইউ গাইজ উইল বি সেফ ইন দ্য এক্সামিনেশন হল। আশা করি তোমরা এই কথাটা মাথায় রাখবে। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কিভাবে করবে, কত তাড়াতাড়ি কমানো যায়। দেখবে রুবিক্স কিউব সলভ করে অনেকে, কেউ 5 মিনিটে রুবিক্স কিউব সলভ করতে পারে। রুবিক্স কিউবের সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে, একজন রুবিক্স কিউব একটা চাইনিজ বাচ্চা 3.47 সেকেন্ডসে সলভ করেছে। আমিও রুবিক্স কিউব সলভ করতে পারি, কিন্তু আমার লাগে প্রায় 6 থেকে 7 মিনিট। কিন্তু ওই বাচ্চাটা 3 সেকেন্ডে করে ফেলেছে। কি করে করেছে? দিনের পর দিনও প্র্যাকটিস করে করেছে। আমিও কিন্তু ঠিক একই থিওরি, এই একই থিওরি দিয়ে আমি আমার বন্ধুদেরকে দেখেছি পরীক্ষায় পাশ করতে। অনেক বড় বড় পরীক্ষা, অনেক কঠিন কঠিন প্রশ্ন, তারা কিন্তু এই একই থিওরি যে কত তাড়াতাড়ি প্র্যাকটিস করে আমার জিনিসটাকে পারফেক্ট করা যায়। এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখো, আশা করি তোমাদের যে কোনো পরীক্ষা বা যে কোনো অঙ্ক, পরীক্ষায় যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে। আমরা তাহলে পরের অঙ্কটায় চলে যাই। পরের অঙ্কটা কি বলছে? পরের অঙ্কটা বলছে যে কোনো তরলকে কঠিন করলে তার আয়তন 20% বৃদ্ধি পায়। তাহলে কোনো তরলকে যদি কঠিন করি আমি, তাহলে সে প্রথমে আমি কি করবো? আমার প্রথম কাজ হচ্ছে তরলটাকে 100 ধরে নিলাম, তরলটাকে আমি 100 ধরে নিলাম। এইবার তারপরে আমি কত বাড়ালাম? 20 বাড়ালাম। যদি আমি 20 বাড়াই, 100-র মধ্যে 20%, তাহলে 100-র 20% কত? 20। আমি +20 যোগ করবো, কত পাবো? আমরা পাবো 120। এইবার বলছে পরের লাইনটুকু খুব ইম্পর্টেন্ট পোর্শন। করতে 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 অনেক সোজা হয়ে যাবে। প্রথম যারা করছো তাদের জন্য হয়তো একটু প্রথমে বলে এ বাবা কি বলছে রে ভাই, কিন্তু না, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, ভয় পাওয়ার কোনো জায়গায় নেই। আমরা একদম আস্তে আস্তে ভালো করে এই অঙ্কগুলো শিখবো। আর যারা জানো তারা নিজেদের যে স্কিল সেটটা আছে, তারা সেই স্কিল সেটটাকে কিন্তু তোমরা আপডেট করে নাও। যে যত, কারণ এই অঙ্কগুলো সোজা হলেও এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় মোটামুটি এসে থাকে। তাহলে ঠিক আছে, আমরা অঙ্কয় ফিরছি। তাহলে আমি অঙ্ক মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে বলছে সেটিকে পুনরায় গলালে, এই যেটাকে 100 থেকে 120 করলাম, তাহলে এটাকে যদি আমি পুনরায় গলাই তাহলে কতটা কমবে? দেখো, আয়তনে কমবে তো 20 একক বা 20 ইউনিট কমবে, কিন্তু 20% কমবে কি? 100-র 20% 20 ছিল, কিন্তু 120-র 20% তো আর 20 না। তাহলে আমাকে বার করতে হবে এই 20টা 120-র কত পার্সেন্ট। এইটা যদি আমি বার করে ফেলতে পারি যে 20 120-র কত পার্সেন্ট, এটা যদি আমরা বার করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের ওটা খুব সহজে তো বাই 6%, এটা শেষ হয়ে যাবে। তাহলে তোমরা এই অঙ্কটাই এই একই নিয়মে যত তাড়াতাড়ি করা সম্ভব তোমরা করবে। তাহলে তোমাদের অঙ্কটা এই ধরনের অঙ্ক, এই অঙ্কটাই উল্টে পাল্টে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তাহলে সেই কাজটা তোমাদের নিজেদের যেই জায়গাগুলোতে ঘাটতি আছে সেইগুলো এই অঙ্কর বুদ্ধিতে করে সেই ঘাটতিগুলোকে পূরণ করা। আর যদি কোনো রকম সমস্যা থাকে আমাদেরকে জানানো। পরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্কটা বলছে যে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 30% বৃদ্ধি পায়। সেক্ষেত্রে মূল্য কত বৃদ্ধি পায়? 75 টাকা। আমার এই অঙ্কটার আর কিচ্ছু পড়ার দরকার নেই। আমি কি দেখব? আমি দেখব 30% বৃদ্ধি পাচ্ছে। কার 30% বৃদ্ধি পাচ্ছে? কোনো একটা বস্তুর মূল্য কত বৃদ্ধি পাচ্ছে? 75 টাকা। তাহলে আসল দামটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে তার 30% আমরা বলতে পারি 75, কারণ 30% বৃদ্ধি পাচ্ছে। তো তাহলে 30% বৃদ্ধি পাচ্ছে, আবার তার 30%-এর ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে টোটাল যে অ্যামাউন্টটা তার 30% হচ্ছে 75। এখান থেকে এক্সের মান আমি কি পেয়ে যাব? এখান থেকে এক্সের মান আমি পেয়ে যাব হচ্ছে কত পাবো? এখান থেকে আমরা এক্সের মান 75/30। তাহলে 5×15 = 75, 2 দেখো 250% 25, 20% 50, তাহলে 30% 75 হবে। তাহলে আমি যদি 25-এর নামতাটা জানতাম, যেটা আমি প্রথমে বললাম, আমি যদি 25-এর নামতাটা জানতাম, 3, 25, 75 করলে আমি বুঝে যেতাম যে টোটালটার 30% 75 বলছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। তাহলে এই অঙ্কর জন্য তাই এই একই ভাবনা বা এই একই চিন্তা যত তাড়াতাড়ি করতে পারবে তত কিন্তু তোমাদের কাছে অঙ্কগুলো করতে সুবিধা হবে বা অঙ্কগুলো করতে সোজা হবে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি তোমরা লাইক করবে, আমাদের বেঙ্গল এক্সাম চ্যানেলটিকে ফলো করবে, আর সেটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরাও তো কিছু পাওয়ার জন্য আসি না এখানে। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। পরের অঙ্কটা এগিয়ে যাচ্ছে। দেখো, খুব সোজা অঙ্ক। বলছে দুটি দ্রব্যের মূল্য
তৃতীয় দ্রব্যের অপেক্ষায় 70% এবং 30% বেশি। তাহলে আমি ধরলাম এ বি সি তিনটে দ্রব্য, কি কি? এ বি সি তিনটে দ্রব্য। তাহলে বলেছে দুটি দ্রব্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা, তার মানে তৃতীয় দ্রব্য এটা। এই জায়গার থেকে আমার দুটো জিনিস জানার আছে। প্রথম হচ্ছে এই যে প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য, এটা ধরবো কি করে? খুব সিম্পল, এই জায়গাটায় লজিক অনেকে সমস্যা হয়ে যায়। আমরা এ বি সি লিখে নেবো যথাক্রম, মানে এ, এরপরে বি, বির পরে সি, সির পরে যদি যথাক্রম বলে তাহলে কিন্তু আবার এ। বোঝা গেছে? এ, তারপরে বি, তারপরে সি, সির পরে যথাক্রম যদি বলে তাহলে কিন্তু এ, এই দিকে যাবো আমরা, সির পরে যদি যথাক্রম বলে। আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে বলছে তৃতীয় দ্রব্য, তাহলে তৃতীয় দ্রব্যটাকে আমরা 100 ধরে নেবো। বলছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষায় 70% এবং 30% বেশি। তাহলে যথাক্রম যদি বলে তাহলে সি এর পরে কি আসছে? এ, তাহলে এ 70% বেশি হয়ে যাবে। তাহলে 100 থেকে যদি 70% বেশি হয় তাহলে সংখ্যাটা কত হবে? 170। আর যদি 100 থেকে 30% বেশি হয় তাহলে সংখ্যাটা কত হবে? 130। তাহলে এবার কি বলেছে? তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? তাহলে প্রথম দ্রব্যটি কত? এটা। দ্বিতীয় দ্রব্যটি কত? 130। তাহলে আমাদের যদি বলতো যে 800-র মধ্যে আমি 560 পেয়েছি, তাহলে আমরা কি লিখি? 560/800। এবার আমাকে বলছে 170-এর মধ্যে 130 কত? কি করব? তাহলে 130 ওপরে লিখবো, 170 নিচে লিখবো, কিন্তু 100 করব। এই উত্তরটা তোমরা বার করবে। আর তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, এই তৃতীয়র জায়গায় তোমরা এটাকে প্রথম করে দেবে, আর এইটাকে তোমরা 70-এর জায়গায় করে দেবে 50, আর 30-এর জায়গায় তোমরা করে দেবে এটাকে। বোঝা গেল? পরিষ্কার? আশা করি সবার পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাব। এই অঙ্কটা বলছে যে চিনির বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় কত? আমি অঙ্কটা একটু ভেঙে বলি। বলছে যে চিনির বাজার দাম, ঠিক আছে, আমি ওতে পড়ে যাচ্ছি। সবার প্রথম আমি ধরো আমার মা আমাকে বলল যে আমার মা আমাকে 1000 টাকা দিয়েছে, আমার মা আমাকে 1000 টাকা দিয়েছে। এইবার একটি পরিবারের খরচ একই রাখতে, তাহলে আমি বুঝতে পারছি একই যদি রাখতে বলে তাহলে আমার 1000 টাকাটা কিন্তু প্রথম দিন দিয়ে আমি দোকানে যাচ্ছি সেদিনও 1000 টাকাই আমার মা আমাকে দেবে, আর দ্বিতীয় দিন যখন আমি দোকানে যাচ্ছি তখনও আমার মা আমাকে কিন্তু 1000 টাকাই দেবে। এবার আমার যা করার এই 1000 টাকার মধ্যেই করতে হবে। তাহলে আমি কী করে করবো 1000 টাকা? দেখো এই অঙ্কটা আমি একটু যত সোজাভাবে আমরা অঙ্ক ভাবতে পারবো তত কিন্তু আমাদের অঙ্ক করা সোজা হবে। আমি 1000 টাকা নিজের মনে মনেই ভেবে নিলাম। কেন ভাবলাম? আমি ধরলাম যে আমার চিনি কিনছি আমি রোজ 10 কেজি, আর চিনির প্রতি কেজি দাম হচ্ছে 100। কোনো ক্ষতি নেই আমার ভাবতে। আমার যদি সোজাভাবে অঙ্কটা করা যায় বা আমি যদি সোজাভাবে ভেবে অঙ্কটা করতে পারি তাহলে আমার কোনো ক্ষতি নেই। তাহলে প্রথম দিন আমার মা আমাকে 1000 টাকা দিয়েছে, দিয়ে তাহলে আমি জানি প্রতি কেজির দাম 100 টাকা, পার কেজি 100 টাকা। আমি কত কেজি পাচ্ছি? অ্যামাউন্ট হচ্ছে 10 কেজি পাচ্ছি। আশা করি পরিষ্কার হচ্ছে। তাহলে প্রথম দিনের আমার খরচা হচ্ছে 10 × 100। এবার দ্বিতীয় দিনে আসি। দেখো দ্বিতীয় দিনেই কিন্তু আমার প্রতি কেজি দাম আর কত কেজি কিনছি এই দুটো মিলিয়ে কিন্তু 1000ই হবে। তাহলে দ্বিতীয় দিনের দামের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি এখানে 120 লিখবো। এই দামটা আমি জানি না, তাহলে এটা হবে এই ওজনটা আমি জানি না, তাহলে আমার এটা হবে আমি কত ওজন পাচ্ছি। তাহলে x সমান কি হবে? 10 × 100/120। আচ্ছা, আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে আমাদের এই ভিডিওটাকে লাইক করার, আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করার, এবং আমাদের এই ভিডিওটা যতটা সম্ভব সবার মধ্যে শেয়ার করে দেওয়ার। তাহলে চিনির বাজার দাম যদি 20% বৃদ্ধি পায়
তাই আমি ধরে নেব যে অঙ্কটা বলছে যে চিনির বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। তাহলে আমি ধরলাম আমাকে বাড়ি থেকে, আমি এটা ধরে নেব নিজে, আমাকে বাড়ি থেকে 1000 টাকা দিয়েছে। কিভাবে 1000 টাকা দিয়েছে? যে প্রতি কেজি চিনির দাম 100 টাকা এবং আমি 10 কেজি চিনি আনছি। ঠিক আছে, এইবার যদি আমি দ্বিতীয় দিন আবার যাই, আমার কাছে আছে তো সেই 1000 টাকাই, আমি যদি দ্বিতীয় দিন দোকানে যাই, দোকানে গিয়ে দোকানদার আমাকে বললো ভাই চিনির দাম কিন্তু 20% বেড়ে গেছে। তাহলে 20% যদি বেড়ে যায় তাহলে চিনির নতুন প্রতি কেজি দাম হলো 120। তাহলে এবার তো আমার মাথায় চিন্তা হয়ে গেলো আমি তাহলে বাড়িতে কত কেজি নিয়ে আসতে পারবো, আমি বাড়িতে তাহলে এক্স কেজি নিয়ে আসতে পারবো। এক্স কেজি যদি আমি নিয়ে আসতে পারি তাহলে আমার এক্স কেজির মান কত হচ্ছে দেখো, এক্স সমান 100 ইন্টু 10 বাই, তাহলে তাহলে এটা হচ্ছে আমার 50-এর 6। তাহলে 50-এর 6, তাহলে তাহলে এখান থেকে আমি কি পেলাম? আমি আগের দিন 10 কেজি কিনতে পারছিলাম, আজকে আমি 50-এর 6 কেজি কিনতে পারছি। পরিষ্কার হচ্ছে আশা করি। তাহলে আমি দেখব যে আগের দিনের থেকে আমি কতটা কম পাচ্ছি। আগের দিনের থেকে আমি কম পাচ্ছি 10 মাইনাস 50-এর 6, তাহলে 60 বাই 50 বাই 6। তাহলে এখান থেকে আমি কি পেলাম? 10 বাই, আচ্ছা পরের অঙ্কটা দেখছি, পরের অঙ্কটা পাচ্ছি পরীক্ষায় একজন ছাত্র 40% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে এবং অপর একজন ছাত্র 75% নাম্বার পেয়ে 5 নম্বরের অপেক্ষা 40 নাম্বার বেশি পায়। তাহলে এইখান থেকে, এই অঙ্কটার থেকে আমার যেই যেই জিনিসগুলো জানার, সেটা হচ্ছে দুটো ছাত্রর কথা বলেছে। তাহলে প্রথম ছাত্রর পার্সেন্টেজ মার্কস কত? 40%। আর তার কত ঘাটতি আছে, কত নম্বর সে কম পেয়েছে? 30। আরেকজন ছাত্র, যদি আমি এটাকে S1 ধরি আর আমি যদি এটাকে S2 ধরি, তাহলে আরেকজন ছাত্র পার্সেন্টেজ মার্কস কত পেয়েছে? 75%। আর তার কত বেশি হয়েছে? মোর 40 নম্বর। তাহলে আমরা দেখো, আমরা কি এটা বলতে পারি যে মোট সংখ্যার মোট যে নম্বর, মানে মোট যে প্রাপ্ত নম্বর, মানে মোট যে নম্বরটা হতে পারে, সেটা যদি আমরা মাঝামাঝি ধরি তাহলে সেটারও নিশ্চয়ই একটা পার্সেন্টেজ থাকবে। এটা কিন্তু শুধু বোঝার জন্য বা তোমাদের লজিকটা যাতে ক্লিয়ার হয়, তোমরা যাতে একবারে অঙ্কটা করতে পারো সেই জন্য এরকমভাবে বলা। তাহলে মাঝখানে নিশ্চয়ই একটা পার্সেন্টেজ আছে, তাহলে সেই পার্সেন্টেজটার নিশ্চয়ই একটা মার্কসও আছে। তাহলে আমরা দেখো, যদি এই 40 থেকে এই যেই পার্সেন্টেজ মার্কসটা প্রথম স্টুডেন্টটা পেয়েছে, সেখান থেকে যদি আমি এই P1-এ যাই আর এই P1 থেকে যদি আমি এই 75-এ যাই, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 35%। আবার যদি আমি দেখি যে এইখান থেকে এই 30%, 30 নাম্বার যে কম পেয়েছে, সেখান থেকে এই পাস মার্কসে যেতে ওর কত নম্বর লাগবে? 30 নাম্বার। আবার এই পাস মার্কস থেকে 75% ওর পৌঁছতে কত লাগবে? 40 নাম্বার। তাহলে দুটো এই যে পার্সেন্টেজ, এদের মধ্যে নম্বরের ডিফারেন্স আমরা বলতে পারি 70। বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে কি আমরা এটা লিখতে পারি যে টোটাল মার্কসের 35% 70-এর সমান? তাহলে 1 কত? তাহলে 100 কত? টোটাল মার্কস কিন্তু আমার হয়ে গেল 200। এবার এই অঙ্কটাই
যদি আমরা একদম শর্টে করতে যাই তাহলে আমরা কি করব, এই যে দুটো পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ P1 আর P2 যেটাই বড় হবে, এখানে P2টা বড়, P2 থেকে P1 বাদ দেব। আর এই যে নম্বরগুলো আছে, এই নম্বরগুলোকে আমরা অ্যাড করে দেব, তার মানে M1 প্লাস M2 করে দেব, যা হবে ওইটাকে আমরা তাহলে এই M1 প্লাস M2টা ওপরে যাবে, P2 মাইনাস P1টা নিচে আসবে ইন্টু 100। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা এই ধরনটা দেখি, তার ধরন তোমরা কিন্তু ধরনের ওপর নজর দেবে। তাহলে এই 75 থেকে 40 বাদ দিলে কত পাই, 35 পাই। 35টা আমি নিচে লিখবো, 40 আর 30 যোগ করলে কত পাই, 70 পাই, ওপরে লিখবো ইন্টু 100, 35 200। তোমাদের প্র্যাকটিস করতে করতে যদি তোমাদের অঙ্কটার উপর একটা ধারণা চলে আসে, তাহলে কিন্তু তোমরা এত সহজেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলবে। আশা করি তোমাদের আজকের আমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। আমরা এরকমভাবেই পরদিন পরের ক্লাসে বা পরের পোর্শানে আমরা পার্সেন্টেজের একটু কিছুটা অ্যাডভান্স লেভেল নিয়ে আসব। আর আমরা আশা করব তোমরা আমাদের এই ক্লাসগুলোর থেকে যতটা ম্যাক্সিমাম পারা যায় তোমরা শেখো। স্যার যেরকম ক্লাসের শুরুতে বললো, তোমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই ক্লাসটা ফলো করবে। আশা করি আমরা পরবর্তীকালে যা যা মেটেরিয়াল বা যা যে অঙ্কগুলো দেবো সেগুলোর দ্বারা তোমাদের অনেক বেশি সুবিধা হবে। আর আমাদের চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম, এই বেঙ্গল এক্সামে ডেইলি ক্লাস মানডে থেকে স্যাটারডে অবধি আমরা পেয়ে থাকি এই সাবজেক্টগুলোর উপরে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে দ্য বেঙ্গল এক্সাম, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে দ্য বেঙ্গল এক্সাম। তোমরা এই চ্যানেল টেলিগ্রামের যে চ্যানেলটা, এটাতে তোমরা জয়েন করবে আর আমাদের ফলো করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট, কিপ প্রিপেয়ারিং গাইস।